নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। বিমানের মতো ট্রেনেও চেক ইন। রেল চায় দূরপাল্লা ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগে যাত্রীরা যাতে স্টেশনে পৌঁছে যান, এতে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। কিন্তু বিমানবন্দরের মতো পরিকাঠামো কি রেল স্টেশনে রয়েছে, উঠছে প্রশ্ন। স্টেশন ছাড়ার মুখে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠা, এসব ছবি এবার থেকে শুধু ছবিতেই দেখা যাবে। কারণ রেল ঠিক করেছে দূরপাল্লার ট্রেন ধরতেও যাত্রীদের স্টেশনে পৌঁছে যেতে হবে ট্রেন ছাড়ার অন্তত 15-20 মিনিট আগে। যাত্রী ছাড়া অন্য কেউ যাতে ঢুকতে না পারেন তার জন্য প্ল্যাটফর্ম সিল করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিমানবন্দরের যা পরিকাঠামো তা কি রেল স্টেশনে আছে? শিয়ালদা স্টেশনে যদি এই ব্যবস্থা চালু করা হয় তাহলে নানা সমস্যা হতে পারে। কারণ ঘরোয়া বিভিন্ন উড়ানে যত যাত্রী চড়েন তার কয়েক গুণ বেশি যাত্রী থাকেন দূরপাল্লার ট্রেনে। বিমানবন্দরে যেভাবে তল্লাশি চালানো হয় শিয়ালদা স্টেশনে সেভাবেই এক এক যাত্রীর তল্লাশি চালাতে দীর্ঘ লাইন পড়ে যাবে। এবার এই স্টেশন দিয়েই তো প্রতি মুহূর্তে শয়ে শয়ে লোক ছুটছেন লোকাল ট্রেন ধরতে। প্ল্যাটফর্ম সিল করে দিলে তাঁরা যাতায়াত করবেন কিভাবে? শিয়ালদার মতো ভারতের বিভিন্ন বড় স্টেশনে প্রবল ট্রেনের চাপ, সেখানে দূরপাল্লার ট্রেনকে প্ল্যাটফর্মেই ঢোকানো হয় স্টেশন ছাড়ার মিনিট 15-20 আগে। সেক্ষেত্রে 15-20 মিনিট আগে প্ল্যাটফর্ম সিল করা কি সম্ভব? শিয়ালদার পাশাপাশি স্টেশন থেকে লোকাল ও দূরপাল্লা দুই ধরনের ট্রেনই ছাড়ে। দূরপাল্লার ট্রেনের জন্য যদি প্ল্যাটফর্ম সিল হয় তাহলে পাশের প্ল্যাটফর্মে লোকাল ট্রেনের যাত্রীরা কি সমস্যায় পড়বেন না? তাছাড়া শিয়ালদায় এখন প্রতি শিফটে থাকেন জোনা আটেক আরপিএফ জওয়ান। 20 মিনিট আগে প্ল্যাটফর্ম বন্ধ করে চেকিং এর জন্য আরো বেশি আরপিএফ জওয়ান প্রয়োজন। সেই ব্যবস্থা কি আদৌ হয়েছে? এরকমই নানা প্রশ্ন উঠছে। রেলের অবশ্য দাবি পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে, নতুন ব্যবস্থায় যাত্রীদেরও ধীরে ধীরে অভ্যেস হবে। अगर लोग टाइमली आना शुरू करते हैं, और बहुत बार तो हम देखते हैं कि लोग टाइमली आ भी जाते हैं, सो इट्स ओनली ए क्वेश्चन ऑफ एडॉप्टिंग ए प्रैक्टिस। उस तरह का माइंडसेट बनाया जाए तो आई थिंक आवर पीपल, आवर कस्टमर्स आर सच कि जब उनको बताया जाए कि कोई अच्छा चीज़ कर रहे हैं तो वी गेट ऑल रेगुलर सपोर्ट फ्रॉम देम, उसमें कोई दिक्कत नहीं होना चाहिए। সারা দেশে 202টি স্টেশনে নতুন এই নিয়ম চালু করতে চলেছে রেল। ইতিমধ্যেই কুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশন এবং কর্ণাটকের হুবলি স্টেশনে এই নিয়ম চালু হয়েছে। পুরোদমে এই ব্যবস্থা চালু হলে বিমানের মতোই ট্রেনে ওঠার আগেও একাধিকবার চেকিং এর মুখোমুখি হতে হবে যাত্রীদের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এনআরএসে কুকুর খুনে গ্রেফতার দুই নার্সিং ছাত্রী মৌটুসী মণ্ডল আর সোমা বর্মন। ভাইরাল ভিডিও দেখে তাদের চিহ্নিত করেছে হাসপাতালে তদন্ত কমিটি। পুলিশ সূত্রে খবর, ধৃত ছাত্রীরা দোষ স্বীকার করেছে, তবে কুকুর খুনে তাদের সঙ্গে আরো কেউ জড়িত বলেই মনে করছে পুলিশ। খোঁজ চলছে তাদেরও। কুকুর খুনে গ্রেফতার দুই নার্সিং পড়ুয়া। গ্রেফতার নার্সিং এর প্রথম বর্ষের পড়ুয়া মৌটুসী মণ্ডল, গ্রেফতার দ্বিতীয় বর্ষের পড়ুয়া সোমা বর্মন। এনআরএস হাসপাতালে প্যাকেটবন্দি 16টি কুকুরছানার দেহ উদ্ধার হয় রবিবার। তারপরেই ডেন্টাল কলেজের ছাত্রদের তোলা এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। ভিডিওয়ে দেখা যায় নার্সিং হস্টেলের সামনে কুকুরছানাদের পেটাচ্ছেন দুই তরুণী। কুকুরছানাদের আর্তনাদেও পেটানো থামাননি তারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গর্জে ওঠেন পশুপ্রেমীরা। নিরীহ কুকুরছানাদের পিটিয়ে খুনে অবশেষে মঙ্গলবার গ্রেফতার দুই নার্সিং পড়ুয়া। পুলিশের জেরায় দোষ স্বীকার করেছেন ধৃতরা। মৌটুসী ও সোমাকে ভিডিও দেখে চিহ্নিত করেছে হাসপাতালের তদন্ত কমিটি। দুজন অ্যারেস্ট হয়েছে, দুজন অ্যারেস্ট আছে, ওরাই ছিল, ওরা কনফেস করেছে ওটা। এদিন এন্টালি থানায় রেজিস্টার নিয়ে যান হাসপাতালের ডেপুটি সুপার দৈপায়ন বিশ্বাস। ওই দিন ছাত্রীদের মধ্যে কারা উপস্থিত ছিলেন কারা ছিলেন না সমস্ত খতিয়ে দেখে পুলিশ। পুলিশ এবং হাসপাতালের তদন্ত কমিটি যৌথভাবেই কাজ করেছে। আজকে আমরা ভিডিওতে যাদের দুজনকে দেখা গিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসা করলে সম্ভবত 16 জন কুকুর তো দুজনের নিশ্চয়ই পিটিয়ে মারেননি, বাকিরা দেখছেন এরকম নাও হতে পারে। নার্সিং বিভাগের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থলে যান এন্টালি থানার তদন্তকারী আধিকারিকও। যেহেতু গ্রাউন্ড ফ্লোরের পাশেই ঘটনাস্থল, তাই গ্রাউন্ড ফ্লোরের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরও।
হাসপাতালের তদন্ত কমিটি 6 সন্দেহভাজনের তালিকা তৈরি করে। 5 জনকে চিহ্নিত করে তদন্ত কমিটি। 5 জনের মধ্যে 3 জন পড়ুয়া ও 2 জন কর্মী। এই 3 পড়ুয়ার মধ্যে মৌটুসী ও সোমাকে ওই ভিডিওয়ে দেখা যায়। তবে যেহেতু শুধুমাত্র 2 জনের পক্ষে 16টি কুকুর পিটিয়ে খুন করা সম্ভব নয়, তাই বাকি কারা কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা। আর এই গ্রেফতারের পর যে খবর আমরা পাচ্ছি, পাল্টা চাপ এনআরএস এর নার্সদের। হাসপাতালে কুকুর দৌরাত্ম্য বন্ধের দাবিতে স্মারকলিপি নার্সিং হস্টেলের ছাত্রীদের। পাল্টা চাপ এনআরএস এর নার্সদের। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, পাল্টা চাপ নার্সদের, কি চাপ দিচ্ছেন তারা? মঞ্জিরা, আজকে নার্সেস ইউনিটি নামে একটি নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং তার সঙ্গে এনআরএস এর যে নার্সিং হোস্টেলের ছাত্রীরা এবং সেখানকার স্টাফ নার্স, তারা এসে এনআরএস হাসপাতালের সুপারকে তারা স্মারকলিপি দেন এবং তাদের একদম পরিষ্কার বক্তব্য যে 2 ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। যারা দোষী তাদের শাস্তি হোক, কিন্তু এই 2 ছাত্রী তাদের অত্যন্ত অল্প বয়স, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এদেরকে স্টেপ গোট বা বলির পাঠা করা হচ্ছে। কারণ আগে তারা হোস্টেলে গত মাসে 5 জন ছাত্রীকে কুকুরে কামড়েছে এবং প্রায় প্রতিদিনই কুকুরদের হাতে তাদেরকে আক্রান্ত হতে হয় এবং সেই নিয়ে কিন্তু তারা আগেও হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের একটাই বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত খারাপ এবং সেই ঘটনার কোনো ক্ষমা হয় না, কিন্তু এই 2 ছাত্রীকে স্কেপগোট করা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কুকুর এখান থেকে তাড়ানোর জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে তারা একদিন সময় দিয়েছে এনআরএস হাসপাতালকে কুকুর মুক্ত করার, না হলে হুঁশিয়ারি দিয়েছে আগামী 25 দিন থেকে তারা আন্দোলনে নামবেন। অর্থাৎ একদিনের মধ্যে যদি এনআরএস হাসপাতালকে কুকুর মুক্ত না করা হয়, তারপর থেকে হাসপাতালের নার্সরা তারা আন্দোলনে নামবেন, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ অভিজিৎ চন্দ্র, আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে একদিনের মধ্যে কুকুর মুক্ত করতে হবে এনআরএস কে, নয়তো আন্দোলনে নামবেন নার্সরা, এমনটাই বক্তব্য তাদের, হুঁশিয়ারি এনআরএস এর নার্সদের। 19 জানুয়ারি ব্রিগেডের সভা তৃণমূল কংগ্রেসের। তার আগে নবান্নের সভা নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানিয়েছেন 41 বছর পর সর্বভারতীয় সভা হতে চলেছে ব্রিগেডে। সভায় থাকছেন দেবেগৌড়া, কুমারস্বামী। কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন মল্লিকার্জুন খার্গে। থাকবেন শরদ পাওয়ার, হার্দিক পটেল, অখিলেশ, তেজস্বীও। বামেদেরও আমন্ত্রণ জানিয়েছেন মমতা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের মেগা র্যালি হচ্ছে এবং আমার মনে হয় জ্যোতিবাবু একবার করেছিলেন 1977 সালে। সেই সময়টা উনি অনেককেই, একবারও হয়নি বাট অনেককেই আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলেন। আজকে প্রায় আফটার 41 ইয়ার্স, 41 বছর বাদে আবার কিন্তু সর্বভারতীয় স্তরের অনেক নেতৃবৃন্দ এখানে আসছে। আমাদের এখানে আমাদের যারা কনফার্ম করেছে তাদের মধ্যে আছেন দেবগৌড়াজি আছেন, কুমারস্বামীজি আছেন, অরবিন্দ কেজরিওয়াল আছে, চন্দ্রবাবু নাইডুজি আছেন, অখিলেশ আছে, তেজস্বী আছে, অজিত সিং আছে, অজিত সিংয়ের ছেলে আছে, শরদ পাওয়ার আছে, ফারুক আবদুল্লাহ আছে, ওমর আবদুল্লাহ আছে, স্ট্যালিন আছে, শত্রুঘ্ন সিনহা আছে, অরুণ শৌরি আছে, বাবুলাল মারান্ডি আছে, বজ্রজীবন আছে, সঞ্জয় রাউত জিগ্নেশ নাড্ডি, অনেক আছে। সুতরাং কংগ্রেসেরও মিস্টার খার্গে আসছে, মল্লিকার্জুন খার্গে আসছে, সোনিয়াজি শরীরটা ভালো নেই বলে বলেছেন। হ্যাঁ, শারদ পাওয়ার আছে, ফারুক আবদুল্লাহ আছে, ওমর আবদুল্লাহ আছে, অনেক আছে, মানে অনেকেই আছে। ওইটা নিয়ে আমরা একটু সেফটি সিকিউরিটি নিয়ে মিটিং করলাম, আর প্রোটোকল নিয়ে। কারণ এদের মধ্যে অনেকে তো চিফ মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার প্রোটোকলের মধ্যে পড়ে, তারপরে এক্স চিফ মিনিস্টার আছে অনেকেই। কারণ এটা একটু নিজেদের মধ্যে একটু শেয়ার করে নিলাম, কে কোথায় যাবে না যাবে, তারপরে যাতায়াত, এই জন্য। দিদি, আপনি তো সৌজন্য দেখে বামেদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা কি কিছু জানালো? না, আমাকে জানায়নি তো। আমি কেরালা চিফ মিনিস্টারকে বলেছিলাম, প্লাস মনে দু একটা ছিল, আরও অন্যান্যদেরও দিয়েছিলাম। দেখুন, আমি আমার দায়িত্ব পালন করছি। যদি কেউ না আসে, তার রাজনৈতিক ব্যাপার থাকে, সেটা থাকতেই পারে, আমি সেটাকে রেসপেক্ট করি, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কারণ মায়াবতীজিকে আসতে দিই, মায়াবতীজি তো নিজে কোনো কাজ নেই, অখিলেশ তো আসছে, ইউপি থেকে ইউপি তো রিপ্রেজেন্ট করছে, ভারত কাশ্মীর থেকে শুরু করে ইউপি, বিহার সব জায়গায় রিপ্রেজেন্টেশন হচ্ছে। সুতরাং যদি ওদের পার্টির কেউ আসে, আমি আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ, স্ট্যালিনও আসছে,
রাজ্যে বিজেপি রথযাত্রা কার্যত অনিশ্চিত। রথযাত্রায় আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যের আশঙ্কায় মান্যতা দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, রথযাত্রার জন্য নতুন করে রাজ্যের কাছে আবেদন করতে হবে বিজেপিকে। রাজ্যের অনুমতি পেলেই হবে রথযাত্রা। পরিস্থিতি বুঝে মিটিং মিছিল করার কথা বলছেন বিজেপি নেতারা। বিজেপির রথযাত্রা ঘিরে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করেছিল রাজ্য সরকার। রাজ্যের সেই আশঙ্কাই মেনে নিল সুপ্রিম কোর্ট। তাই বিজেপির আবেদন মেনে রথযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে রথযাত্রার ভবিষ্যৎই রীতিমতো অনিশ্চিত। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রথযাত্রা করতে নতুন সূচি সহ রাজ্যের কাছে আবেদন করতে হবে বিজেপিকে। পরিস্থিতি বুঝে সেই আবেদনও খারিজ করতে পারে রাজ্য। তবে মিছিল ও সভা করতে কোনো বাধা নেই। রাজ্যে রথযাত্রা হলে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা। সওয়াল পর্বে গোয়েন্দা রিপোর্টকে হাতিয়ার করে এই সম্ভাবনার কথা বলে রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সুরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এমন সম্ভাবনা থাকলে তা উপেক্ষা করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের কর্তব্য। কোনো কর্মসূচির জন্যই এর সঙ্গে আপোষ করা উচিত নয়। সুপ্রিম কোর্টের রায়ের পর রথযাত্রা কার্যত অনিশ্চিত বুঝে বিকল্প পথেই হাঁটতে চাইছে বিজেপি। আমরা কোর্টের কাছে অনুমতি চেয়েছিলাম, দিতেও পারে নাও দিতে পারে, কোর্ট তার ইচ্ছা মতো হবে। সেই জন্য আমরা যেমন আন্দোলন করেছি, আইন অমান্য করছি, র্যালি করছি, সেটাও চলবে। দরকার হলে আরও নিচের স্তরে, ব্লক স্তরে, মন্ডল স্তরে আমরা বুথ বুথ পর্যন্ত পদযাত্রা বার করব লোকের সঙ্গে সম্পর্ক করার জন্য। প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আইনি লড়াই, পরে তা গড়ায় ডিভিশন বেঞ্চে। রাজ্যের গোয়েন্দা রিপোর্টকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্ট যেখানে শেষ করেছিল, ঠিক সেখানেই শুরু করল সুপ্রিম কোর্ট। ভেস্তে গেল রথকে ঘিরে বিজেপির যাবতীয় পরিকল্পনা। নিউজ 18 বাংলা।